সেই সময় সীমা দাদির মা হঠাৎ করে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেন। তালগাছটা ওই আরও জোরে দুলতে 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 হঠাৎ করে সজোরে এসে রোহন ভাই এবং সোহম ভাইয়ের ওপরে আছড়ে পড়ে। ওরা দুজনে স্পট ডেড। চারপাশে বেশ অনেকগুলো লম্বা লম্বা কালো ছায়ার মতন কিছু প্রজেকশন। হঠাৎ দুজনেই দেখছে কোথা থেকে উনি দুপ করে উদয় হলেন। উনি কিন্তু কে কি বৃত্তান্ত ওরা জানে না। বোরখা পরা, মুখটা দেখা যাচ্ছে, পুরো লাল টকটকে দুটো চোখ। এবার ওরা খেয়াল করলো আলমারির মাথায়, এবং সেটা একটা বিকট লাফ মেরে ওদের দিকে নামতে যাচ্ছে। আমার নতুন চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য। আমাকে হয়তো কেউ কেউ চেনেন, গল্প বলি আমি, লাইভ সেশন অনেক করেছি আমি, যেখানে আমি লাইভ গল্প বলি, এতদিন ধরে বলেছি। এবার একটু শখ হলো যে একটা নতুন প্রফেশনাল চ্যানেল করি, যেখানে একটু রেকর্ডেড ভিডিও দেবো, কারণ এখন আস্তে আস্তে একটু লাইভের জন্য টাইম ম্যানেজ করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে আমার শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস, যে চ্যানেলে আমি এতদিন লাইভ করতাম, সেই চ্যানেলটা কিন্তু থাকছে, এবং আমি যখনই সময় পাবো অ্যাটলিস্ট চেষ্টা করব যে উইকে যদি একদিনও লাইভ করা যায় তাহলে আমি লাইভে আসবো, কারণ সেখানে তোমাদের সাথে আড্ডা মারা, গল্প করা, এটা না হলে আমি ভীষণ মিস করব। আর যারা শুধুমাত্র গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য রইল এই চ্যানেলটি একটা উপহার। যারা রেকর্ডেড ভিডিও দেখতে পছন্দ করবে তারা এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যারা তোমরা লাইভ সেশন দেখো তারা তো অবশ্যই তোমরা আমার লাইভ জয়েন করবে। নাও, আজকে আমি তোমাদেরকে এখানে যে ঘটনাটা শোনাবো সেটা আমাকে পাঠিয়েছে সুদূর বাংলাদেশ থেকে মালিহা। মালিহা একটা সময় প্রথম আমার সাথে ইন্ট্রোডিউসড হয় অ্যাজ এ সাবস্ক্রাইবার, তারপরে কখন যে দিনের শেষে আমার বোনের মতন এত কাছের হয়ে গেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। এর আগে আমি আমার লাইভে প্রচুর সুন্দর সুন্দর ওর পাঠানো ঘটনা শেয়ার করেছি, যেগুলো বহু মানুষের কাছে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তো আশা করি আজকে যে ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি, এটা শুনে তোমরা ডেফিনেটলি ভয় পাবে। তার আগে চট করে বলে নিই, এখন আমি যে শাড়িটা পরে রয়েছি এটা আমাকে রাহিস কালেকশন থেকে রাহি স্পন্সর করেছে। এই শাড়িটা মডেল সিল্ক, অনবদ্য কোয়ালিটি, পুরো পাল্লুতে আর তার সাথে বর্ডার পোর্শনটাতে একটা খুব সুন্দর আজরক প্রিন্টের ওপরে মন্ডালা ওয়ার্ক গেছে, যেটা জিওমেট্রিক সার্কুলার প্যাটার্নের, এবং অসাধারণ। যেমন ক্লাসি দেখতে শাড়িটা, তেমন গর্জিয়াস, এবং তার সাথে সাথে সত্যি এতটাই রিজনেবল ওর কাছে প্রত্যেকটা কালেকশন। তোমরা কিন্তু কেউ মিস করো না। দেখো স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও আর রাহির হিউজ স্টক কালেকশন দেখে নিতে পারো। এবার যাবো একদম ডাইরেক্ট ঘটনাটাতে। মালিহা এই যে ইনসিডেন্টটা আমাকে পাঠিয়েছে, এটা আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা, কারণ ঘটনাটি ওর নানুর চাচাতো ভাইয়ের বউয়ের ভাইদের সাথে ঘটা একটি ঘটনা। তাহলে বোঝাই যাচ্ছে যে নানুর চাচাতো ভাইয়ের সমসাময়িক তার ওয়াইফের ভাইদের যখন ঘটনা, তাদেরও ছোটোবেলার ঘটনা, তার মানে এটা বেশ অনেক বছরের আগের ঘটনা। তো আশা করি এটা 70s দিকের ইনসিডেন্ট মেবি হলে হতে পারে। সেই সময় বাংলাদেশে পাটের ব্যবসায়ী মানে তাদের বিশাল, তারা প্রচুর, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। সেই পরিবারটির ওই নানুর চাচাতো ভাইয়ের বইয়ের যে পারিবারিক কন্ডিশন সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো তখন তাদের ছিল পটুয়াখালীতে বিশাল বড় পাটের ব্যবসা, এবং এতটাই ভালো সেই বিজনেসটা ফুলে ফেপে উঠেছিল। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যাতে ওদের ফিনান্সিয়াল স্টেটটা বুঝতে কারোর অসুবিধা না হয়। যেমন তখনকার দিনে চাচু যখন ওই সীমা দাদিকে বিয়ে করতে গেছিলেন, তখন ওনাকে হেলিকপ্টার পাঠানো হয়েছিল বিয়ে করতে যাওয়ার জন্য, বা ওনাদের যে মেনু কার্ডটা হয়েছিল সেটা একটা গোল্ড প্লেটের ওপরে মেনুগুলো সোনা দিয়ে খোদিত ছিল। তাহলে বোঝা যাচ্ছে তো মোটামুটি যে তাদের কী রকমের স্ট্যাটাসটা ছিল। এবং এই যে ঘটনাটা আমি বলবো, সেই সময় তখন সীমা দাদি 8-9 পড়েন, এবং রোহন আর সোহম ভাইয়া, তারা দুজন হচ্ছে যমজ, এরা তখন পড়তো ক্লাস 4-5-এ। এবার যখন ওই 4-5-এ রোহন আর সোহম ভাই পড়ে, সেই সময় সীমা দাদির মা হঠাৎ করে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেন। ওদের বাড়িটা অনেকটা পরিধি ঘিরে রয়েছে, এবং ওদের বাড়িতে প্রচুর রকমের গাছ আছে। তো এন্ট্রান্সটা থেকে একটু আগে একটা অনেক বড় লম্বা তাল গাছ ছিল, বহু পুরনো একটা তাল গাছ ছিল।
হঠাৎ করে সীমা দাদির মা এটা দেখা শুরু করলেন স্বপ্নে যে ওই তাল গাছটা প্রচণ্ড ঝড় হচ্ছে, তাল গাছটা বেশ নড়ছে এবং সে রীতিমতো নুয়ে 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 পড়ছে। আর এন্ট্রান্সটার কাছে রোহন আর সোহম ভাইয়া ওরা দুজনে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ করে তাদের কি মন হলো, বাচ্চা তো, খেলার ছলে তারা দৌড়ে ওই তাল গাছটার কাছে চলে যায় এবং তাল গাছটা ওই আরও জোরে দুলতে 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 হঠাৎ করে সজোরে এসে রোহন ভাই এবং সোহম ভাইয়ের ওপরে আছড়ে পড়ে এবং উনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছিলেন ফেটে গেল। মানে রোহন ভাই আর সোহম ভাইয়ের পুরো পেটের ওপরে তাল গাছটা যখন সজোরে এসে পড়লো, ওদের ভেতর থেকে নাড়ি ভুড়ি ছিটকে বেরিয়ে গেল, রক্তগুলো ছিটকে বেরিয়ে গেল, ওরা দুজনে স্পট ডেড। এই দৃশ্য দেখার পর ওই দাদির মা প্রচণ্ড ভয় পেয়ে যান এবং উনি তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে উঠে বসে ওনার বাবাকে চিৎকার করে ডেকে বলছেন, আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। কি হয়েছে কি হয়েছে? বলছে, আমি এরকম রোহন আর সোহমকে নিয়ে একটা প্রচণ্ড বাজে স্বপ্ন দেখেছি, আমি বুঝতে পারছি না, এরকম স্বপ্ন তো আমি এরকম কখনো দেখিনি, কেন এরকম হলো? তো তখন ওরা ডিসাইড করে যে ঠিক আছে, তাহলে কোনো মৌলবি বা কারোর কাছে তার একটু কনসাল্ট করে নিতে হবে। তো প্রথমের দিকে না ওনার হাজব্যান্ড একদমই বিষয়টাতে আমল দেয়নি। ওনার হাজব্যান্ড বললেন যে কি দরকার আছে, সামান্য একটা ব্যাপার, একটা স্বপ্ন একটা রাত্রে দেখেছো, হয়তো তুমি কোনো একটা জিনিস নিয়ে খুব ওভারথিঙ্ক করছিলে বা কিছু হবে, ওটা তুমি ভুলে যাও। অনেক সময় মানুষ তো দুঃস্বপ্ন দেখে কোনো অজানা কারণে, তোমার ভেতর কোনো টেনশন থেকে ওটা হয়েছে, এখনই এত অতিরঞ্জিতকরণের দরকার নেই। তবুও বাড়ির যে কাজের দিদি ছিলেন উনাকে বলে ওই হাউস হোল্ড হেল্পকে পাঠিয়ে উনি কী করলেন, ওখান থেকে ওই মসজিদ থেকে একটুখানি জল টল কিছু আনিয়েছিলেন, বাড়িতে ছিটিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতে কিন্তু কোনো সুরাহাটা হলো না। ওই দাদির মা কিন্তু কন্টিনিউ স্বপ্ন দেখতে থাকলেন, কন্টিনিউ মোটামুটি 2 দিন 3 দিন ছাড়াই ওই সেম স্বপ্নটাই রিপিট হচ্ছে। উনি দেখছেন যে ওনাদের বাড়ির সামনের ওই তাল গাছটা প্রচণ্ড লম্বা তাল গাছ, সেটা রীতিমতো সেটা প্রচণ্ড ঝড়ে যেন মনে হচ্ছে দুলছে, আস্তে আস্তে যেন নুইয়ে পড়ছে এবং ফাইনালি সেটা গিয়ে ওই রোহন ভাই আর সোহম ভাই খেলা করতে করতে তারা দৌড়ে যাচ্ছে ওই গাছটার তলাতে, তাদের ওপরে পুরো একদম সজোরে পড়ছে এবং ওরা দুজন পুরো বলে না ব্লাস্ট করছে যেন মনে হচ্ছে। জিনিসটা একটা খুব জোরে, একটা বেলুনকে তুমি যদি একটা কিছু দিয়ে চাপ দাও তাহলে যেরকম ফেটে ছিটকে জল বেলুনের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে, ঠিক সেরকমই ওদের ভেতর থেকে রক্ত, নাড়ি ভুড়ি, অর্গানসগুলো পুরো ছিটকে বেরিয়ে যাচ্ছে। যখন এটা বারবার রিপিট হচ্ছে, এটাকে তো এতটা সহজভাবে ওর মা নিতে পারছে না এবং প্রত্যেকটা স্বপ্ন প্রতিবারই এতটা জীবন্ত মনে হচ্ছে, রীতিমতো দাদির মা মানে নিতে পারছে না, উঠে উনার একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, উনি রীতিমতো টেন্সড, কেন এরকম হচ্ছে। তো আবারও উনি ওনার যে হাউস হোল্ড হেল্প ছিলেন ওনাকে পাঠান যে তুমি যাও গিয়ে ইমামকে বলো যে একবার আমার বাড়িতে আসতে হবে। তো ইমাম আসেন, ইমাম এসে পুরো বিষয়টা দেখে বলছে যে আমার যত দূর মনে হচ্ছে যে আপনার এই 2 ছেলের ওপরে না কোনো খারাপ জিনিসের, মানে খুবই খারাপ কোনো জিনিসের দৃষ্টি পড়েছে, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে সেইটা বলতে পারতাছি না। তো তখন উনি বলছেন যে না, কিন্তু কিছু তো একটা সমাধান করতে হবে। তো সেই ইমাম ছোট একটা এমনি মসজিদের ইমাম ছিলেন উনি, তো উনি বলছেন দেখুন আমার যা বিদ্যা বুদ্ধি আমি এটা বলতে পারবো না, তো আপনারা তাহলে বড় কাউকে কনসাল্ট করতে হবে, আমি আপাতত কিছু প্রিকশনস দিয়ে যাচ্ছি। তো উনি কিছু হয়তো তাবিজ দিয়েছিলেন ওদেরকে পড়ানোর জন্য। ওর মা কী করে, রোহন আর সোহম ভাইয়াকে, ইভেন সীমা দিদি, কারণ সীমা দাদিও সেই সময় একটা বাচ্চা মেয়ে, ওনার ওপরেও যদি খারাপ কিছু চলে আসে তো সবাইকে তাবিজ দিয়ে দেয়, কিন্তু স্বপ্নটা আরও বেশি প্রগাঢ় হতে থাকে। এরপর কি হলো, অলমোস্ট প্রত্যেকটা দিনই উনি ওই স্বপ্নটা দেখতেন এবং প্রতিদিনই রাত্রেবেলা যখনই উনি শুতে যাচ্ছেন জাস্ট কিছুটা চোখ লাগার পরেই ওই স্বপ্নের শুরু হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ওনার ঘুম ভেঙে যাচ্ছে। এবং আস্তে আস্তে কি হলো, এবার উনি যেগুলো দেখতে পাচ্ছেন আরও আনুষঙ্গিক জিনিসপত্র, যে
এক তো প্রথমে দেখছিলেন শুধু তাল গাছটা পড়ে যাচ্ছে, ওরা দুজন ওইভাবে স্পট ডেড হয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন যে ওদের যখন ওরা মারা যাচ্ছে আর কি, চারপাশে বেশ অনেকগুলো লম্বা লম্বা কালো ছায়ার মতন কিছু প্রজেকশন, এবং সেগুলো না যেন মনে হচ্ছে রোহনকে আর সোহমকে দেখে বেশ হাসছে, মানে অনেক হাসছে, হা হা করে হাসছে, তাচ্ছিল্য করছে, যেন একটা কি দারুণ একটা ঘটনা ঘটেছে, ওরা দুজন মারা গেছে। এটা দেখে উনি আরও ভয় পেয়ে যান। এইবার সেই দিনকে উনি ওদের বাবাকে গিয়ে রীতিমতো হাতে পায়ে ধরে বলেন যে তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমি একটুও বাড়িয়ে বলছি না, এই স্বপ্ন যে কি জীবন্ত, আমাকে যে ভেতর থেকে কতটা নাড়া দিচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারবো না, একটা সলিউশন কিছু বের করো তুমি, আমি এটা নিতেই পারছি না। তো তখন ওর হাজব্যান্ড বলে যে ঠিক আছে। সেই সময় নাকি বাংলাদেশের কুষ্টিয়াতে একজন খুব ভালো ইমাম ছিলেন, তো ওনাকে বলেন যে আমি একটা চিঠি লিখে দেব, যদি উনি মনে করেন যে আসার প্রয়োজনীয়তা আছে তাহলে উনি নিশ্চয়ই আসবেন, আর যদি উনি মনে করেন যে না আসার কোনো প্রয়োজনীয়তা নেই তাহলে সেক্ষেত্রে হয়তো উনি আর আসবেন না, কিন্তু ওনার যেটা করার দূর থেকে উনি অনেক কাজ করে দিতে পারেন, উনি করে দেবেন, তুমি এত চিন্তা করো না, আমি ওনাকে একটা চিঠি লিখে দেব। তো সেই কুষ্টিয়াতে সেই সময় ওনার হাজব্যান্ড একটা চিঠি পাঠিয়েছিলেন, এবং তখনকার দিনে এক জায়গা থেকে আর এক জায়গায় চিঠি পৌঁছতেও অনেকটা সময় লাগতো, সেই চিঠির উত্তর আসতেও অনেকটা টাইম টেকেন ব্যাপারটা। তো ঠিক আছে, আবার কিছুদিন যাচ্ছে এরকম, ওর মা কিন্তু এরকম স্বপ্নটা কন্টিনিউ দেখছিল, কিন্তু ওর বাবা না ব্যাপারটাকে যে খুব গুরুত্ব দিয়েছিল বা বিশ্বাস করছিল তা নয়। এরপর একদিন একটা ঘটনা হয় যেটা ওর বাবাকেও নাড়া দিয়ে যায়, কেননা সেদিনকে ওদের একটা বড় নামাজ ঘর ছিল, যেখানে বাড়ির প্রত্যেকটা পুরুষ সদস্যকে নিয়ে ওর বাবা নামাজ পড়তেন, উনি নামাজটাকে লিড করতেন, এটাকে বলা হয় ইমামতি করা। তো এই ইমামতিটা উনি করতেন ওনার বাড়িতে, এবং সেই সময় পার্টিকুলার ওই টাইমটাতে রোহন ভাই, সোহম ভাই শুরু করে মালি, দারোয়ান, বাড়িতে যত রকমের ছেলে হাউস হোল্ড হেল্প যারা আছে তারা সবাই ওখানে প্রেজেন্ট থাকতো। উনি ওনার একটা সামনে নির্দিষ্ট স্পটে বসতেন, সেখানে বসে উনি ইমামতি করতেন, আর বাকি সবাই পেছনে থাকতো। এইবার যারা মুসলিম কমিউনিটি থেকে শুনবে তারা তো মোটামুটি এটা বুঝতে পারবে, যারা হিন্দু কমিউনিটি থেকে শুনবে তাদের হয়তো অনেকটা বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আমার যতটুকুনি প্রয়োজন আমি সেটা একটু শেয়ার করে দিচ্ছি। যে ওখানে রুকুর পর না সিজদা দিতে হয়, এই সিজদা হচ্ছে দেখবে নিচের দিকে ঝুঁকে মাথাটাকে মাটিতে ঠেকিয়ে আবার ওপরে উঠে 3 বার আল্লাহু আকবার বলে আবার নিচে সিজদা দিতে হয়। তো এইভাবে কিন্তু নামাজ পড়া হয়। তো ওই রুকুর পরে সেই দিনকে ওর বাবা, ঘটনাটা কি ঘটে, মালি বা দারোয়ান তারা দুজনেই কোনো কারণে ছুটি নিয়েছিলেন, আসেনি। আর সেদিন রোহন ভাই আর সোহম ভাই তারা তাদের কোনো একটা বন্ধুর বাড়িতে কিছু একটা অনুষ্ঠান ছিল, সেখানে তাদেরকে পাঠানো হয়েছিল, তো তারাও বাড়িতে ছিল না। সামহাও সেদিনকে সম্পূর্ণ উনি একা ছিলেন, ওই দিন বাড়িতে অন্য কোনো মেল সদস্যই ছিল না প্রেজেন্ট, যার জন্য উনি নামাজ ঘরে একাই প্রবেশ করেন, ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে উনি একাই নামাজ পাঠ করতে বসেছিলেন। রুকুর পর এবার যখন উনি প্রথম সিজদা দিলেন, এবার যখন ওনার মাথাটা নিচে নামানো, তখন মাথাটা নামানোর পর ওনাকে উঠতে হবে, দিয়ে আল্লাহু আকবার নিতে হবে 3 বার। উনি উঠে যখন আল্লাহু আকবার বলেছেন তখন তো পেছন থেকে সবাই আল্লাহু আকবার আল্লাহর নাম নেয়, উনি পরিষ্কার ফিল করতে পারলেন যেন মনে হচ্ছে ওই রুমের মধ্যে নিদেন পক্ষে 20 থেকে 25 জন মানুষ আছে, এবং তারা সবাই মিলে একত্রিতভাবে আল্লাহর নাম নিয়ে উঠল। উনি একটু থমকে গেলেন, কি হলো বিষয়টা, আজকে তো রুমে কেউ নেই, আমি তো সম্পূর্ণ একা একা পাঠ করছি, হঠাৎ করে তাহলে এই পেছন থেকে এতজন মিলে সদস্য কারা এরকমভাবে কথা বললো, একটু ঘাবড়ে গেছেন। তবু প্রথমবার উনি ভাবলেন যে আমার এটা মনের ভুল, আমি এটা হ্যালুসিনেট করেছি কিছু। উনি আবার সিজদা দিয়েছেন, এবার তারপরে উঠে আবার যেই আল্লাহু আকবার বলেছেন, পেছন থেকে আবারও ওরকম সকলে মিলে একসাথে প্রায় 20-25 জন হবে নিদেন পক্ষে বেশ জোরে আল্লাহর নাম নিল। এইবার উনি ভয় পেয়ে গেছেন রীতিমতো, এবার ওই যে উনি নিচু হয়েছেন সিজদার ফর্মে, এবার উনি আর উঠছেন না, মানে ওনার রীতিমতো পেছনে ঘুরে চেক করতে ভয় লাগছে যে কি ব্যাপার, পেছনে কারা আছে, কেউ তো নেই আমার বাড়িতে, আজকে কোনো মেলই তো নেই, তাহলে সেখানে এতগুলো ছেলে মানুষের ভয়েস, এবং বলছে যে
রীতিমতো 20-25 জনের গলা তো হবেই, একসঙ্গে কে আল্লাহর নাম নিচ্ছে, রীতিমতো মাথাটাকে যে নিচে নামিয়েছেন উনি, ওনারা ওটা তুলতেই ভয় লাগছে। তো বেশ খানিকক্ষণ পর দেখছেন আমি তো এইভাবে আর কতক্ষণ বসে থাকবো, আমাকে তো উঠতে হবে। উনি উঠে চোখটা বন্ধ করেই পেছনে ঘুরেছেন, এবং পেছনে ঘোরার পর তারপর যখন কষ্ট সৃষ্টে চোখটা খুলেছে, দেখছে কেউ নেই, কোথাও কিচ্ছু নেই, দরজাও ভেতর থেকে বন্ধ। উনি একদম শিওর যে কোনো ভুল তো হতেই পারে না, ডেফিনেটলি কোনো ভুল হয়নি, আমি ঠিক শুনেছি যা শুনেছি। উনি কোনোভাবে দরজাটা জাস্ট দৌড়ে গিয়ে খুলে ওখান থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে এসে ওই দাদিকে বলছেন যে, দাদির মাকে বলছেন আর কি, সীমা দাদির মাকে, যে শোনো শোনো, তুমি একদম ঠিক বলেছো, এখানে কিছু একটা আছে, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। বলছে কি দেখেছো তুমি? বলছে আমি এই ঘটনা এক্সপিরিয়েন্স করেছি। তখন বলছে তাহলে তুমি বুঝলে তো যে আমি তোমাকে কেন বারবার বলছি, যে বারবার আমি একই জিনিস দেখছি, একই জিনিস আমি শুনছি, আমার মানে রীতিমতো মনে হচ্ছে কি জীবন্ত সেই স্বপ্ন। সেই দিন রাত থেকে কন্টিনিউ এবার প্রতিদিন শুরু হলো কি, যেটা সীমা দাদি শুধু একা, মানে সীমা দাদির মা শুধু একা স্বপ্নটা দেখতেন, সেটা দাদির মা বাবা দুজনে মিলেই ওই সেম স্বপ্ন দেখা শুরু করলো। দুজনে মিলেই এবারে দেখতে শুরু করলো যে ওইরকম ওই লম্বা বাড়ির সামনে তাল গাছটা পুরো ঝোড়ো হাওয়ায় দুলছে, রোহন আর সোহম ভাই সেখানে দৌড়ে যাচ্ছে, এবং ওই তাল গাছটা মানে সজোরে আছাড় খেয়ে দুজনের ওপর পড়ে দুজনকে পুরো পৃষ্ঠ করে দিচ্ছে। ওদের পুরো মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে ছিটকে, পেট থেকে নাড়ি বুড়ি ছিটকে চারিদিকে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছড়িয়ে যাচ্ছে। এবং সব থেকে যেটা ভয়ানক ছিল ওদের জন্য, ওই সিনটা ওরা যখন দেখছে ওদের চারপাশে মোটামুটি 10-12 জন, আস্তে আস্তে না নাম্বার অফ হেডসটাও বাড়ছে, ওরকম 10-12টা কালো 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 অবয়বের মতন, একটা জাস্ট ছায়াই বলা যায়, ট্রান্সপারেন্ট, ওগুলো কোনোটা যে কোনো সলিড বডি তা নয়, সেগুলো না ওদেরকে ঘিরে দাঁড়িয়ে, আর ওরা যে ওই রকম স্পট ডেড হয়ে যাচ্ছে সেটাকে খুব এনজয় করছে, ওরা খুব মজা পাচ্ছে এই বিষয়টাতে, তাচ্ছিল্যের সাথে হা হা করে হাসছে, মানে এই রকমের একটা এক্সপ্রেশনস। তো রীতিমতো এবার যখন মানে ওর মা বাবা দুজনে একসাথেই সেম স্বপ্ন দেখা স্টার্ট করে, তখন তোরা একদম শিওর হয়ে যায় যে কিছু তো আছে। আবার লোকাল মৌলবীকে ডাকা হয়, সে আসছে, সে খালি তার এক কথা, আমি তো বুঝতে পারতাছি না, আমি তো বুঝতে পারতাছি না। তো ঠিক আছে, এবার শুধু এক কথা বলছে, কিছু তো একটা আসে, কিছু তো একটা আসে, তো কী আসে সেটা তো বলতে হবে তাদেরকে। উনি বলে আমি তো পারছি না। তাহলে ঠিক আছে, আবার ওরা সেই কুষ্টিয়াতে রিপিট আর একটা চিঠি পাঠালো। এই নেক্সট টাইম যখন চিঠিটা পাঠালো, তারপর থেকে এইবার ওরা যেমন দুজনে স্বপ্ন দেখছে হাজব্যান্ড ওয়াইফ, সেটা তো চলছিল, বাট রোহন আর সোহম হঠাৎ করে ভীষণ ভয় পেতে শুরু করলো। ফার্স্ট নাইটে যেটা হয়েছিল, রোহন আর সোহম একটাই রুমের মধ্যে, ওরা দুটো বেড ওদের একটু আলাদা মানে মাঝখানে একটা স্পেস দিয়ে দুটো সেপারেট করে সিঙ্গেল বেড পাতা থাকতো, দুজনে দুটো বেডে শুতো। ওদের রুমটা খুব ছিমছাম, একটা ড্রেসিং টেবিল ছিল, একটা আলমারি ছিল, আর আগেকার দিনে যেরকম হতো সেরকম একদম অত আসবাবের কোনো ঘনঘটা ছিলও না ঘরের মধ্যে, জাস্ট কয়েকটা জিনিসপত্র রাখা, আর বাইরের দিকটাতে একটা ছোট্ট ব্যালকনির মতন রয়েছে, বা ওই ঘরের সাথে অ্যাটাচড একটা ছোট্ট বারান্দা মতো। তা প্রথম দিন রাত্রেবেলা যখন শুতে গেছে, সোহম আর রোহন দুজনে দুজনের দিকে ফেস করে মুখোমুখি ওইভাবে শুয়েছে, আর দুটো খাটের মাঝখানের প্যাসেজটা যেটা, সেটা ফাঁকা, খানিকটা জায়গা আছে। হঠাৎ করে রোহন আর সোহম ভাই পুরো থমকে গেছে। ওরা দুজনে দেখছে, ওরা দুজন মুখোমুখি শুয়ে আছে, দুজনে দুজনের দিকে তাকিয়ে, ওদের মাঝখানের প্যাসেজটাতে একটা বোরখা পরা 30-35 বছর বয়স হলে যেরকম হবে একজন মহিলা, এক্স্যাক্টলি অতটা বোঝাও যাচ্ছে না, তবে রোগা ছিপছিপে মোটামুটি চেহারার, একটু লম্বা লম্বা একটা, মানে চোখ দুটো তার বোঝা যাচ্ছে, তার মুখের কিছুটা পোর্শন বোঝা যাচ্ছে, কিন্তু রেস্ট বোরখা পরা, মুখ থেকে ওঠানো পাল্লুটা, যার জন্য মুখটা বোঝা যাচ্ছে কিছুটা। তো একজন ভদ্রমহিলা, সে ওদের দুজনের মাঝখানে ওই প্যাসেজটাতে বসে আছে, এবং কি ক্রিপি এই সিনটা ভাবো। রোহম আর সোহম দুজন দুজনের দিকে ফেস করে শুয়ে আছে, মানে দুজনেই মাঝখানের স্পেসটা দেখতে পাচ্ছে। হঠাৎ দুজনেই দেখছে
কোথা থেকে উনি ধুপ করে উদয় হলেন, উনি কিন্তু কে কী বৃত্তান্ত ওরা জানে না। হঠাৎ মানে একটা মানুষ হয়েছে বলে না ভ্যানিশ হয়ে যায় আবার হট করে চলে আসে, ওরকম দুম করে এসে ওদের মাঝখানে ধপ করে এসে বসলো। কোথা থেকে এলো ভগবান জানে, বোরখা পরা, মুখটা দেখা যাচ্ছে পুরো লাল টকটকে দুটো চোখ, আর একবার এরকম রোহনের দিকে তাকিয়ে হাসছে, একবার এরকম সোহমের দিকে তাকিয়ে হাসছে, একবার রোহনের দিকে তাকাচ্ছে, একবার সোহমের দিকে তাকাচ্ছে। রোহন আর সোহম মানে এতটাই ফ্রিজ হয়ে গেছে ওরা, যে ওরা যে ওখান থেকে উঠে খাট থেকে নেমে লাফিয়ে পালিয়ে যাবে ওদের সেই শক্তিটাও নেই শরীরের মধ্যে। ওরা দুজনে হতবম্বের মতন তাকিয়ে আছে যে এটা কি, ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জিনিসটা ভ্যানিশ নেই, আবার ধূপ করে প্রকট হচ্ছে, মানে আবার চলে যাচ্ছে আবার প্রকট হচ্ছে, আর যখনই ওটা আসছে এসে দুজনের দিকে তাকাচ্ছে আর একটা প্রচণ্ড ক্রিপি স্মাইল দিচ্ছে। এই করতে করতে ওটা হট করে কি করলো, একবার যখন ভ্যানিশ হয়ে গেল ওরা আর দেখতে পাচ্ছে না ওটাকে, আর নেই ওই প্যাসেজটায়। এবার ওরা খেয়াল করলো আলমারির মাথায়, মানে যেই ওরা দুজনে দেখেছে ওই জিনিসটা আলমারির মাথায়, এবং সেটা একটা বিকট লাফ মেরে ওদের দিকে নামতে যাচ্ছে, মানে তার পশেটা এমন যে এইবার ওই আলমারি থেকে একদম ডাইরেক্ট ওরা একটা জোরে জাম্প করে খাটের ওপরে নামবে। এই পরিস্থিতিতে দুজনেই এত ভয় পেয়ে গেছে, দুই ভাই মিলে তড়িঘড়ি করে ওরা খাট থেকে কোনো মতে নেমে দৌড়ে বাবা মার কাছে গিয়ে পালিয়ে জাস্ট দরজা নক করে যে তোমরা তাড়াতাড়ি দরজা খোলো বলে। তো তাড়াতাড়ি যখন সীমা দিদিও উঠে পড়েছে, তখন সীমা দাদি উঠে এসেছে, কি হয়েছে কি হয়েছে, তো ওদের বাবা মা দরজা খুলে দিতে বলছে যে আমরা ভীষণ ভয় পেয়েছি, এই জিনিসগুলো দেখেছি। হয়তো অন্য কোনো ক্ষেত্রে হলে এটা বিশ্বাস করতো কি করতো না আমি জানি না, বাট সেই সময় যেহেতু ওর বাবা মা ওদের, তারা তো নিজেরাই তো বুঝতে পারছে যে ওদের ওপর কোনো খারাপ জিনিসের দৃষ্টি আছে, তারা নিজেরাই চাইছে যে কেউ একটা ভালো ইমাম এসে ব্যাপারটা একটু সুরাহা করুক। তো ওরা বুঝতে পারে যে এরা হয়তো দুজনেই যে একই রকম এতটা ভয় পাবে এটা পুরোটাই মন গড়া বা তাদের ভুল হতে পারে না, নিশ্চয়ই কিছু একটা ছিল বা নিশ্চয়ই কিছু একটা দেখেছে। তো আর তারপরে না ওরা নিজেরাই ডিসাইড করলো যে একটা কাজ করা যাক, আমরা সবাই মিলে একসাথেই শোবো, তাহলে আর আলাদা আলাদা শোয়ার দরকার নেই, আমরা একসাথে একটা ঘরেই 5 জন মিলে শুয়ে পড়বো। তো ওরা কী করতো, তারপর থেকে প্রত্যেক রাত্রেবেলা লাইটস জ্বেলে রাখতো ঘরের মধ্যে এবং 5 জনে একসাথেই শুতো। কিন্তু তাতে ওই ওদের মার আর বাবার দুজনের ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখাটা কিন্তু বন্ধ হয়নি, সেটা কিন্তু কন্টিনিউ চলছিল। এরপর সীমা দাদিরও একটা নাকি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, সেটা কোনো খুব যে রাত ছিল তা নয়, একদিন সন্ধেবেলা নাকি দাদি নিজের ঘরে বসে সেই সময় পড়াশোনা করছিলেন, এবং দাদি যখন নিজে পড়তে বসেছে বলছে যে আমি তো ভীষণ মনোযোগ সহকারে পড়তাম, চট করে আমি আর অন্য কোনো দিকে আমার কনসেন্ট্রেশন ব্রেক হতো না। তো বলছে আমি অনেকক্ষণ ধরে না, আমার খালি মনে হচ্ছে আমি সামনে টেবিলে পড়ছি, পেছন থেকে খুচ খাচ কিছু একটা যেন মনে হচ্ছে কেউ আছে, কেউ আমার সব জিনিসপত্র ধরে ধরে নাড়াচাড়া করছে। বলছে আমি ওই একটা দিনই প্রচণ্ড ভয় পাই, আমার হঠাৎ করে কি মনে হলো একদম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমি জাস্ট পেছনে টার্ন করলাম, ফার্স্টবার আমি কিছু দেখতে পাইনি, সেকেন্ড টাইম আবার যেই আমার সেম ফিলটা এসছে, আমি জাস্ট টার্ন করলাম, আমি দেখলাম যে একজন বোরখা পরা মহিলা, সেই মহিলা আমার পেছনে মোটামুটি 2 হাত ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, এবং সে আমার দিকে এরকম করে তাকিয়ে না একটা মানে একটা আচমকা হাসি, খুব যে ক্রিপি ওয়েতে সাইলেন্ট স্মাইল তা না, মানে একটা গম্ভীর মুখেই দাঁড়িয়েছিল একটা বোরখা পরা মহিলা, শুধু মুখটা দেখা যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে জল করে জ্বলছে। ও যেই পেছনে ঘুরেছে ওর দিকে তাকিয়ে জাস্ট খানিকটা মুখটা এগিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে একটা এরকমভাবে হেসে একদম মানে বলে রীতিমতো একটা লাফ মেরে, ওর মনে হলো যেন পেছনে দেওয়াল আর তো কিছু নেই ওর ঘরে, দেওয়ালের সাথে মিশে দেওয়ালের মধ্যে ঢুকে বেরিয়ে চলে গেল। বলছে সীমা দাদি ওই একবারই বলে আমার জীবনের এটা বোধহয় একটা অভিজ্ঞতা যেটা আমি আমৃত্যু ভুলবো না, আমি বিভৎস ভয় পেয়েছিলাম। আমাকে সেই ওই যে মুখ ভেঙচিয়ে হাসিটা দিল বলে আমি এত ভয় পেয়েছি, আর তার মধ্যে যখন দেখলাম ওটা ওই ওয়ালের মধ্যে দিয়ে থ্রু করে বেরিয়ে গেল, তখন আমার আরও মানে এটা তো আর অবিশ্বাস্য কিছু নয় যে সেটা অপ্রাকৃতিক জিনিস, ওটা কোনো প্রাকৃতিক জিনিস হলে সে তো আর দেওয়াল ভেদ করে যেতে পারবে না, বলে আমি বিভৎস ভয় পাই। তো এরপর আস্তে আস্তে এমন পরিণতি হলো যে ওরা 5 জন রীতিমতো একটা ঘরেই সব সময় থাকতো,
সবাই এত ভয় পেত যে ওদের কারো সাহস কুলোতো না যে কেউ একা ঘরে গিয়ে কোথাও পড়তে বসবে, কেউ একা ঘরে বসে কোথাও খেলা করবে। তখন সীমা দাদি তার 2 ভাই, মা, বাবা 5 জনে অলওয়েজ একসাথে একটা রুমের মধ্যে, ওরা আলাদা থাকতেই পারতো না। ইতিমধ্যে ওদের কাছ থেকে হঠাৎ করে রেসপন্স আসে সেই কুষ্টিয়ার ইমামের থেকে। উনি জানান যে উনি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোনো কাজে আউটস্টেশন আছেন, ওনার রীতিমতো ওইখানে 1 মাস মতো সময় লাগবে কাজটা শেষ করতে, তো 1 মাসের আগে কোনোভাবেই উনি আসতে পারবেন না। কিন্তু এটা উনি আশ্বস্ত করেন যে আমি যতই আমার সময় লাগুক 1 মাস পরে হলেও আমি কিন্তু এই কাজটা করব এবং আপনার বাড়িতে আমি যাব, কারণ আপনার বাড়িতে যে জিনিস আছে তা ভয়ঙ্কর এবং আপনাদের 2 ছেলেরই প্রাণ কিন্তু বিপন্ন, প্রাণ সংশয় আছে ওদের, সুতরাং ওদেরকে ভীষণ সাবধানে রাখবেন। আমি দূর থেকে কিছু কাজ যতটা পারছি করে দেব বটে, কিন্তু আপনারা ওদের ভীষণ সাবধানে রাখবেন, ওরা যাতে সন্ধ্যার পর বাইরে না যায়, রাত্রে আপনাদের সাথেই নিয়ে শোবেন, কারণ ওরা কিন্তু খুব খারাপ কোনো নজর বা দৃষ্টির আওতায় রয়েছে। আমি যত সম্ভব চেষ্টা করছি 1 মাসের মধ্যে আমার এই দিকের কাজটা সামলে নিয়ে আমি ওখানে আসবো। কুষ্টিয়া থেকে যেদিন এই রিপ্লাইটা এলো ঠিক তার পরের দিন সকালবেলা রোহন আর সোহম ভাইয়া ওরা দুজন গেছে, স্কুলে যাবে বলে বেরিয়েছে, রেডি টেডি হয়ে ওরা দুজন বেরিয়ে যায়, একসাথেই ফেরে। সকালবেলা যথারীতি বেরিয়ে গেছে। এবার স্কুলের একটা নির্দিষ্ট সময়, তারপরে অনেক সময় ওরা কি করে, স্কুল থেকে বেরিয়ে 1-8 দিন ওরা মাঠে খেলতে চলে যায়, দিয়ে একদম খেলাধুলা করে ওরা অনেকটা বেশ সন্ধে করে বাড়ি ফিরত, যার জন্য ওর মায়ের অতটা চিন্তা হয়নি। জানে যে 2 ভাই একসাথে গেছে, স্কুলে পড়াশোনা শেষ হলে হয়তো একটু মাঠে খেলতেও যেতে পারে, তারপরে নির্দিষ্ট সময় তারা বাড়িতে ফিরে যাবে। কিন্তু যখন সেই প্রত্যেক দিনের যে প্রেডিক্টেড টাইমটা সেটা যখন অতিক্রান্ত, যখন অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, এবার রীতিমতো দাদির মায়ের প্রচণ্ড চিন্তা হতে শুরু করে যে কি হলো, ওর বাবাও চলে এসেছে, ছেলেরা কোথায় গেল। এইবার হলো খোঁজ, পুরো পটুয়াখালীতে তন্ন করে খোঁজ চালানো হলো, কোথাও সেই ছেলে দুটিকে পাওয়া যায় না। পুলিশে খবর দেওয়া হলো, প্রশাসনিক সাহায্য ছাড়া কোনোভাবেই ছেলেদেরকে উদ্ধার করা পসিবল নয়। তো তারপরে যথারীতি পুলিশ খুঁজতে শুরু করলো, ওরা সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর লাগাতে শুরু করলো, বাট আনফর্চুনেটলি ছেলে দুটিকে কোথাও পাওয়া গেল না। এবং এই যে ছেলে দুটো যেদিন থেকে মিসিং হলো, যেদিন থেকে ছেলে দুটোকে আর পাওয়াও গেল না, সেই দিন থেকে রাত্রেবেলা ওর বাবা মার ওই স্বপ্ন দেখাটা কিন্তু বন্ধ হয়ে যায়, আর তারা ওই স্বপ্নটা দেখতে পেত না। দিন কাটতে থাকে, রাত কাটতে থাকে, দেখতে দেখতে প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে যায়। স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, বাড়িতে আর ওই রকম অপ্রাকৃতিক হুটহাট করেও কিছু দেখা যাচ্ছে না, সীমা দাদিও আর কিছু দেখেনি, কিন্তু ছেলে দুটি মিসিং। 1.5 মাস পর হঠাৎ করে ওদের বাড়ির সংলগ্নই যে পুকুরটি, আমি তো বললামই ওদের বিশাল বড় বাড়ি, টেরিটরিটাই অনেক বড়, তার মানে ওটার মধ্যে ইনক্লুডিং পুকুরও আছে। তো পুকুরে যে জেলে মাছ ধরতেন ওদের পুকুরে, তো সে চিৎকার করতে করতে এসে বলছে যে এরকম সাহেব তাড়াতাড়ি চলুন, দেখুন রোহন ভাই পড়ে আছে। ওরা যখন দৌড়ে গেছে দেখছে পুকুরের পাড়ে একদম জরাজীর্ণ অবস্থাতে, মনে হচ্ছে কতদিন যাবৎ খায়নি নায়নি, একদম মানে বিভৎস লাগছে দেখতে, জরাজীর্ণভাবে অজ্ঞান অবস্থাতে রোহন পড়ে আছে, সোহম নেই, শুধুমাত্র রোহন পড়ে আছে। 1.5 মাস পর ওর বডিটা পাওয়া যায়, বডি বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি ও তখনও বেঁচে আছে। ওকে তুলে ওকে শুশ্রূষা করা হলো, করে ওকে অনেকটা যখন একটুখানি স্টেবল হলো তারপরে ও কথা বলতে পারছিল না, প্রায় 3 দিন পরও কথা বলে। 3 দিন ধরে ওকে কন্টিনিউ সবাই পোক করতে থাকে যে তুমি এতদিন কোথায় ছিলে, কি করছিলে, কার সাথে ছিলে, বাট ও প্রথমে কোনো উত্তরই দিতে পারছিল না। 3 দিন পর আস্তে আস্তে ও যেটা বলল সেটা এরকম দাঁড়াচ্ছে যে রোহন আর সোহম সেই 1.5 মাস আগে ওরা বেরিয়েছিল স্কুলে যাবে বলে। ওরা যখন স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এই যে পুকুরটা যখন ক্রস করছে ওরা, সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক
ওই পুকুর পাড়ে ওদের বিরাট একটা আম গাছ, সেই আম গাছের তলায় দেখে ওরা বসে আছে। এবার বাড়ির পরিধির মধ্যেই তো সেই কারণে একটা ওদের আম গাছের তলায় একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে, কে বসে আছে না বসে আছে ওরা থমকে দাঁড়িয়ে যায়। তখন ওই বয়স্ক ভদ্রলোক ওদেরকে হাত নেড়ে ডাকে, ওরা যায় ওইদিকে। তো উনি বলেন যে আমি একটু তোমাদেরকে একটা মিষ্টি দেবো, খাবে? তো ওরা বাচ্চা মানুষ, তো কে না কে কোথাকার এসছে, তো বলছে যে অত, আর আগেকার দিনে এখনকার বাচ্চাদেরকে যেমন আমরা পেরেন্টসরাও শেখায় যে বাইরে কেউ কিছু দিলে কেউ খাবে না চট করে, কারোর থেকে কিছু নেবে না, তখনকার দিনে এতটা এই ব্যাপারটাও ছিল না। তো ওই বয়স্ক, মানে যথেষ্ট বয়স্ক একজন ভদ্রলোক, তো উনি না খুব আদরের সাথে বলেছেন যে তোমাদের দুটো মিষ্টি দেবো, খাবে? তো তখন সোহম ভাই এমনিতেই খেতে খুব ভালোবাসে, তো উনি বলছেন যে হ্যাঁ 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 দাও দাও। তো রোহন ভাই বলেছে ঠিক আছে আমিও খাবো। এইবার রোহন যে ব্যাখ্যাটা দিচ্ছে তার মতানুযায়ী বলছি, আমরা মিষ্টিটা খেলাম, মিষ্টিটা খাওয়ার পরে আমাদের দু চোখে প্রচণ্ড ঘুম নেমে আসে এবং আমরা ঘুমিয়ে পড়ি। মিষ্টিটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল ওরা। তারপর যখন ঘুমটা ভাঙলো তখন আমরা দেখছি যে আমরা দুজনে, মানে রোহন ভাই আর সোহম ভাই দুজন দুজনকে দেখছে যে ওরা ওই পুকুর পাড়ে পড়ে রয়েছে। এর মাঝখানে এই যে ওরা, মানে ওদের ক্যালকুলেশন ওয়াইজ বা ওরা যেটা ভাবছে যে ওরা শুধু ঘুমিয়ে পড়েছিল হয়তো ম্যাক্সিমাম 3-4 ঘন্টার জন্য হবে, আবার ওদের ঘুমটা ভেঙেছে, ওরা উঠে পড়েছে। কিন্তু এর মাঝখানে সময়টা যে 1.5 মাস, এখানে যে 1.5 মাস সময় কেটে গেছে সেইটাও বুঝতেই পারছে না। ও ভাবতেই পারছে না যে ও 1.5 মাস ছিল না, ও ভাবছে মিষ্টি খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল এবং ঘুম থেকে ও তারপর 3-4 ঘন্টা পরে হয়তো উঠেছে। এবার স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে তোরা যখন দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছিস তাহলে সোহম কোথায়? তখন রোহন বলছে যে আমি যেই ঘুম থেকে উঠেছি দেখছি পাশে সোহম ভাই পড়েছিল, আমি সোহম ভাইকে ঘুম থেকে তুলি এবং দুজনে আমরা ঘুম থেকে ওঠার পরে দেখছি আমাদের সামনে সেই বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন যিনি আমাদেরকে মিষ্টিটা খাইয়েছিলেন। সঙ্গে সঙ্গে সোহম ভাই প্রচণ্ড রেগে যায় এবং কটূক্তি শুরু করে। তো উনি নাকি বলছেন যে সোহম ভাই নাকি ওই বয়স্ক ভদ্রলোককে খুব চিৎকার করে বলে, এই জানোয়ার, এরকম একটা খুব খারাপ ভাষা প্রয়োগ করে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমাকে ভুলভাল জিনিস খাইয়ে অজ্ঞান করে দিয়েছিস, দাঁড়াতো। বলে সোহম ভাই যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল ওর হাতের কাছে একটা বড় ইটের কিছু ছিল, বোধহয় ইটের টুকরো টুকরো কিছু একটা পায়, তো সেই বড় থান ইটের ভাঙা একটা টুকরো মতো পড়েছিল, সেটাকে তুলে ও সজোরে ওই বয়স্ক ভদ্রলোকের দিকে ছুঁড়ে মারে, যেটা কিন্তু ভদ্রলোকে টাচ করেনি, মানে ভদ্রলোকের থ্রু করে বেরিয়ে গেছে ওটা, ওই জিনিসটা ভদ্রলোককে টাচও করতে পারেনি, ভদ্রলোককে ভেদ করে বেরিয়ে গেছে যেন। এটা দেখে সোহম ভাই বেশ ভয় পেয়ে যায় যে কি হলো, কোনো মানুষের গা দিয়ে তো ওরকমভাবে অত বড় একটা থান ইট ভেদ করে চলে যেতে পারে না। এবার তখন ও চিৎকার করে উঠেছে, কে তুই? আর ওপাশ থেকে তখন নাকি ওই বয়স্ক ভদ্রলোক বলেছে, আমি তোকে বাঁচালাম আর তুই আমাকে তার এই রিটার্ন, মানে উনি ওনার ভাষায় বলছেন যে আমি তোকে বাঁচালাম আর তুই আমাকে তার বিনিময়ে এই রকমভাবে আমার সাথে ব্যবহার করলি, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। বলে নাকি সেই মুহূর্তে সেই বয়স্ক ভদ্রলোক এসে সোহম ভাইয়ের হাতটা আবার শক্ত করে ধরে এবং তারা দুজনেই ভ্যানিশ হয়ে যায়। আর এই দৃশ্য দেখে রোহন ভাই আবার অজ্ঞান হয়ে পড়ে গেছিল। রোহন ভাই পুরো ব্যাপারটা যখন ঘটছিল এতটাই কনফিউজড ছিল, এতটাই মানে ও উইক ফিল করছিল, ও পুরো হতভম্বের মতো বসে পুরো ঘটনাটা জাস্ট দেখছিল। ওর মানে আর তখন বলারও মতো মানে ক্ষমতা ছিল না, সাহসের থেকেও বড় কথা হচ্ছে বলার ক্ষমতাই নেই, তখন ওর গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। এনিওয়েজ, তো তারপরে যখন ও একটুখানি সুস্থ হলো, ওর এই ব্যাখ্যাটা তো শুনলো সবাই, শোনার পর বলছে না এর জন্য তো বড় ইমামকে ডাকতে হবে। তো তখন কুষ্টিয়া ছাড়াও সেই সময় নাকি বগুড়ার দিকে আর একজন ইমাম ছিলেন যার প্রচণ্ড নাম ডাক ছিল, তো সেই ইমামকে তখন ডাকা হলো। তো উনাকে ডাকা হলো, উনি এলেন, ওনাকে বললো যে এই 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 প্রবলেম আমাদের বাড়িতে শুরু হয়েছিল। পুরো প্রথম থেকে ব্যাখ্যা করলেন যে প্রথমে ওর মা স্বপ্ন পেত, তারপর আমি একদিন নামাজ পড়তে গিয়ে এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করি, তারপরে আমরা দুজনে এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখতাম,
তারপর ছেলেদের সাথে এই ঘটনা, ছেলে 1.5 মাস পর ফিরে এসেছে, 1.5 মাস কোথাও পাওয়া যায়নি। আর এই 1.5 মাস ওরা যে কোথায় ছিল, ওদের খালি মনে হয়েছে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠেছে, এর বাইরে কোনো ইনফরমেশন কিন্তু ওরা শেয়ার করতে পারেনি। তখন ওই ইমাম কাজে বসলেন এবং রোহনকে বললেন, তুমি আমার সামনে বসো। অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর, বেশ কিছু চ্যান্টিং করার পর ফাইনালি ওই ইমাম যেটা বলেছিলেন, উনি বললেন এটাই যে কোনো সময় হয়তো মাঠে খেলতে গিয়ে বা স্কুলে যাওয়ার পথে খুব খারাপ কিছু জিনের নজর এই রোহন ভাই এবং সোহম ভাইয়ের ওপর পড়েছিল এবং তারা মানে খুব যারপরনাইভাবে চেষ্টা করছিল যে ওদের দুজনকে কিভাবে টেনে নিয়ে চলে যাওয়া যায়। ওরা ওদের ক্ষতি করার জন্য উদ্ধত হয়ে উঠেছিল। কিন্তু আপনাদের এই বাড়িতে অলরেডি কোনো ভালো জিনের বাস আগে থেকেই ছিল এবং এটা বহুদিন ধরে আপনাদের বাড়িতে রয়েছে এবং এই জিন কখনো আপনাদের কোনো ক্ষতি তো করেই না, বরং এই যে আজকে আপনাদের এত প্রতিপত্তি, আপনাদের এত বড় বিজনেস, এই ভালো জিনটা কিন্তু আপনাদের বাড়িতে সব সময়ের জন্যই আছে। এবার এইটা কোনো সময় আপনাদের কোনো পূর্বপুরুষ কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাকে এই বাড়িতে এনে বেঁধে দিয়েছিল কি না, বা উনি কখনো নিজে স্বেচ্ছায় নিজের ইচ্ছাতেই এখানে এসে আছেন কি না, সেসব ব্যাপারে অতটা ডিটেলস উনি বলতে পারলেন না। বাট যেটা হলো যে উনি বলতে চাইছেন ওই ভালো জিনটা আপনাদের বাড়িতে কিন্তু বহুদিন ধরেই ছিল। এবার যখন এই খারাপ জিনগুলো, জিনেদের ওয়ার্ল্ডেও কিন্তু মানে এবং দুটো ওয়ার্ল্ড কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, ওরা যখন ডিফারেন্ট ডাইমেনশনে থাকে, আমাদের মধ্যে যেমন ভালো খারাপ মানুষ মাত্র ইন্ডিভিজুয়ালের ওপর ডিপেন্ড করে, তেমন জিনেদের মধ্যে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে। তো ওনার মতানুযায়ী যে খারাপ একদল জিনের আপনাদের ছেলের ওপর নজর পড়ে, ছেলেগুলির ওপর, এবং তারা অনেক দিন ধরেই চেষ্টা করছে যে কিভাবে এদেরকে টেনে নিয়ে চলে যাওয়া যায়। এই ভালো জিনটা প্রথমে ওর মাকে ওয়ার্ন করার জন্য এই স্বপ্নটা দিতে শুরু করে, যাতে ওর মা বোঝে যে ছেলেদের ওপর খারাপ কিছু হতে পারে বা খারাপ দৃষ্টি আছে এবং একটু প্রিকশন নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সেইভাবে তেমন কাউকে যেহেতু ডাকা হচ্ছিল না এবং ভালোভাবে কোনো রকম কিছুই করা হয়নি ছেলেদের জন্য, তো তারপর তারা আপনাকেও বোঝায়, মানে এটা ইমাম বলছে আবার ওর বাবাকে যে আপনাকেও কিন্তু জানান দিয়েছে, ওই যে আপনি বললেন যে সবাই পেছন থেকে আল্লাহু আকবার বলে ডেকে উঠেছে, ওটা আপনাকেই সংকেত দেওয়া হয়েছিল এবং আল্লাহর নাম করছে মানে কি, ও ভালো জিন বলেই ওরা বা ভালো জিনটি অন্যান্য আরও ভালো জিনের কি বলবো সংস্পর্শে এসে বা সকলকে সংগঠিত করে আপনাকে এটা জানান দেওয়ার চেষ্টা করছিল যে কিছু একটা খারাপ আপনার বাড়িতে আছে, যে জিনিসটাকে আপনাকে ইমিডিয়েটলি বিতাড়িত করতে হবে, না হলে কিন্তু আপনাদের ছেলেদের প্রাণ সংশয় আছে। ও ভালো জিন বলেই কিন্তু আল্লাহর নামটা নিতে পারছিল, না হলে কিন্তু নিতে পারতো না। তখন ওর বাবা রিলেট করতে পারে। অ্যান্ড দেন তারপরে উনি বলেন যে এইবার ঘটনাটা যেটা হয়, যখন এবার আপনারা যখন সিরিয়াসলি ব্যাপারটাকে ডিল করলেন, যখন এবার কুষ্টিয়াতে চিঠিপত্র পাঠানো হলো, কুষ্টিয়া থেকে আপনারা রিপ্লাইও পেয়ে গেলেন। আচ্ছা, একটা কথা মেনশন করি যে কেন পরবর্তীতে বগুড়া থেকে আবার ইমামকে আনলো, কারণ যখন যেদিনকে রোহন ফিরে আসলো বা সোহমকে পাওয়া যাচ্ছে না, এরকম যে সিচুয়েশনটা, ইতিমধ্যে ওনাদের কাছে খবর এসেছিল কোনোভাবে যে ওই কুষ্টিয়ার যে ইমাম তিনি গত হয়েছেন, তিনিও মারা গেছিলেন, সেই কারণে ওনার কাছে পুনরায় আর যোগাযোগ করা যায়নি। এইবার যে বগুড়ার ইমাম তিনি বলছেন যে এবার যেদিনকে কুষ্টিয়া থেকে আপনাদের কাছে রেসপন্সটা আসে, সেদিনকে গিয়ে ওই যে খারাপ জিনগুলো তারা বুঝতে পারে যে তাদের হাতে সময় খুবই কম, রোহনকে এবং সোহমকে যদি তাদেরকে নিয়ে যেতে হয় তাহলে খুব তাড়াতাড়ি কিছু করে ফেলতে হবে, খুব খারাপ কিছু খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, তা না হলে কিন্তু ওই ইমাম যদি একবার চলে আসেন তাহলে হয়তো ওরা যেটা করতে চাইছে সেটা করতে পারবে না, বা একবার যদি আপনার বাড়ি বন্ধন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ঢুকতে পারবে না। সেই কারণে ওই রাস্তা দিয়ে যখন রোহন আর সোহম যাচ্ছিল, হয়তো ওই খারাপ জিনগুলো তখন প্রস্তুতি নিচ্ছে যে তখন তাদেরকে অ্যাটাক করবে। এটা বুঝতে পেরে ওই যে বৃদ্ধ ভালো জিনটা ছিল সে তখন ওই মিষ্টি খাইয়ে ওদের দুজনকে ওদের নিজেদের দুনিয়ায় নিয়ে চলে যায়। এবং এই বগুড়ার ইমামের মতানুযায়ী এই দুটি যে ছেলে, এই রোহন আর সোহম, এরা 1.5 মাস, আমাদের কাউন্টে 1.5 মাস তারা ওইখানেই ছিল, ওই ভালো জিনদের ওয়ার্ল্ডেই ছিল।
কিন্তু ওদের কিছু মনে নেই সেটা। ওই ভালো জিনটা ওদেরকে নিয়ে গিয়ে নিজের ওয়ার্ল্ডে রেখে দিয়েছিল, যাতে ওই খারাপ জিনগুলো ওদেরকে অ্যাটাক না করতে পারে, ওদেরকে কোনো ক্ষতি না করে দিতে পারে। এবার যখন ওদের বিপদ কেটে গেছে, খারাপ জিনগুলো দীর্ঘদিন যাবৎ রোহনকে আর সোহমকে খুঁজে না পাওয়ায় ওরা অন্যত্র হয়তো চলে গেছে। জিনের ব্যাপারটা কিছুটা এরকম, ওরা যদি নিজে থেকে কোথাও থাকতে চায় থাকে, নিজে থেকে কারোর বশ্যতা স্বীকার করতে চাইলে করে, আবার না চাইলে না করে। তো ওরা চলে গেছে। যখন ওই ভালো জিনটা রিয়েলাইজ করেছে যে এবার এই বাচ্চা দুটোর ওপরে বিপদ কেটে গেছে, তখন উনি ওদেরকে ফিরিয়ে দিতে এসেছিলেন। উনি রোহন আর সোহম দুজনকেই ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সোহম না বুঝে যখন ওর জ্ঞান ফেরে, ওর তখন ধারণা হয় যে তাহলে এই মিষ্টি খাইয়ে আমাদেরকে অজ্ঞান করেছিল, মানে এই আমাদের সাথে কিছু একটা খারাপ করেছে, এ বদমাইশ লোক। এবং তাকে ওই যে মানে একটা কুরুচিপূর্ণ কথা বলে অ্যাটাক করে, তার দিকে ঢিল ছোড়ে, ইট ছোড়ে, তাতে উনি বিভৎস রেগে যান। সেই জন্যেই উনি বলেছিলেন যে আমি তোদের বাঁচালাম আর তুই আমাকে এরকমভাবে ট্রিট করছিস। তো বলে ওই জিনিসটা যাকে ওরা দেখেছে, যে বৃদ্ধকে, সে হচ্ছে সেই ভালো জিন যে সোহমকে পুনরায় আবার ওর হাত ধরে ওর নিজের ওয়ার্ল্ডে নিয়ে চলে গেছে। এই যে চলে গেছে রেগে নিয়ে, আর সোহমকে ফেরানো যাবে না, ও আর সোহমকে ফেরত দিতে আসবে না। কিন্তু রোহনকে, যেহেতু রোহন কোনো রকম কোনো সেরকমভাবে স্পন্টানিয়াস কোনো রিয়াকশান ওর ছিলই না, ও কিছু খারাপ ভালো বলেইনি, তাই রোহনকে রেখে দিয়ে গেছে। তারপর উনি বললেন যে আপনারা সোহমের আশা ত্যাগ করুন, সোহম কিন্তু আর ফিরবে না। কিন্তু রোহন এখন আপাতত সম্পূর্ণ বিপদমুক্ত, তবু আমরা পুরো এই বাড়িটাকেও যা কাজ করার করে দিচ্ছি, আর রোহনকেও আমরা যাতে ওর আর ভবিষ্যতেও কোনো রকম কোনো সমস্যা না হয়, তো সেই কারণে আমরা প্রোটেকশন দিয়ে দিচ্ছি। তো সেই মতন নাকি পুরো বাড়িতে সবাইকে প্রোটেকশন দেওয়া হয়, বাড়িটাকে প্রোটেক্ট করানো হয়েছিল। এবং তারপরে মোটামুটি আরও বেশ কিছু বছর বেঁচে থাকলেও পরবর্তীতে রোহন ভাই কিন্তু খুব অল্প বয়সেই মারা যান। এবার এই ঘটনার কোনো ইম্প্যাক্টের কারণে বা এই ঘটনার সাথে ওনার মারা যাওয়াটা কোনোভাবে ডাইরেক্টলি কানেক্টেড কিনা, দ্যাট আই ডোন্ট নো, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ সেইটা ওরাও কেউ বুঝতে পারেনি। কিন্তু রোহন কিন্তু মারা যায় খুবই অল্প বয়সে, রোহনও পরবর্তীতে মারা যায়। আর সোহম কিন্তু আর কখনো ফেরেনি, মানে আজও সে মিসিং মানে সে যে কোথায় গেল, তাকে নিয়ে কোথায় চলে গেল, কেউ বলতে পারে না। এইবার একটা জিনিস ওই ইমামও বলেছিলেন যে এই যে ও চলে গেল না, এই যে ভালো জিনটা ওকে নিয়ে, ও যদি মানে এতদিন এই জিনটাই বাড়িতে ছিল, সবাইকে প্রোটেক্ট করছিল, এই যে সোহমকে নিয়ে চলে গেল রেগে, যদিও নিজের ইচ্ছে আবার কখনো ফিরে আসে তো ভালো, আর তা না হলে কিন্তু আপনাদের এই যে ব্যবসা সব কিছুর ওপরে ওর একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট ছিল। তো সেই কারণে এগুলো কিছুটা হয়তো ডাউন হতে পারে। তো পরে ওদের কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ওরা গেছিলো, যদিও আবার ইন কোর্স অফ টাইম সব ঠিক হয়ে যায়, খুব সমস্যা কিছু হয়নি। কিন্তু যেরকম ওদের ফাইন্যান্সিয়াল স্টেটটা ছিল সেখান থেকে কিছুটা ওরা পড়ে গেছিল। যাই হোক, তো সীমা দাদি কিন্তু এখনও অবধি বেঁচে আছেন। উনি এখন প্রচুর বয়স হয়ে গেছে, একেবারেই ভীষণ বয়স হয়ে গেছে ওনার, কিন্তু এখনও উনি বেঁচে আছেন, প্রাণে বেঁচে আছেন, শরীর একেবারেই ভালো নেই। তো এই ঘটনাটা মালিহা ওনার কাছ থেকে অনেক দিন আগে ও শুনেছিল, পরে এটা আমাদের সাথে শেয়ার করে। আমার তো দুর্দান্ত লাগলো। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যে তোমাদের এই ঘটনাটা শুনে কেমন লাগলো। একদম অন্য রকমের, একদম অন্য ঘরানার একটা ঘটনা। তোমরাও যদি তোমাদের লাইফের কোনো ইনসিডেন্ট শেয়ার করতে চাও, শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এই কেন্দ্রিক বলছি না, ট্র্যাডিশনাল ভূতের গল্প, গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী মিথ যেগুলো রয়েছে, আমাদের ভৌতিক মিথ, সেই ওপর ভিত্তি করে যদি কোনো ভালো ইনসিডেন্ট তোমাদের কাছে থাকে, তোমাদের ঠাম্মা দাদুদের কাছ থেকে যদি তোমরা কালেক্ট করে থাকো, অবশ্যই আমাকে স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে সেখানে কল করে তোমরাও শেয়ার করতে পারো। আমি ডেফিনেটলি তোমাদের গল্পগুলো ভালো লাগলে নিজের মুখে অবশ্যই শেয়ারও করব। আর তার সাথে এইটা তো আমার ভীষণভাবে জানা দরকার, এই ফিডব্যাকটা আমার পাওয়া দরকার যে লাইভ সেশন নাকি এই রেকর্ডেড ভিডিও, কোন প্যাটার্নটা, কোন গল্প বলার ভঙ্গিমাটা তোমরা বেশি এনজয় করছো। যদি আমি দেখি তোমাদের লাইভটা বেশি পছন্দ, তাহলে লাইভে আমাকে বেশি আসতে হবে, আর তা না হলে তোমাদের জন্য আমি নির্দিষ্ট সময় এখানে গল্প আপলোড করে দেব, তোমরা শুনবে আর নিজেদের সময় মতো এনজয় করবে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে আগামী একটা নতুন এপিসোড নিয়ে।